আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বাস্তব সংখ্যা। তো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেই। আচ্ছা, তো সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ, প্রোডাক্ট মানে গুণফল, কোশিয়েন্ট মানে ভাগফল, ফ্যাক্টর মানে উৎপাদক। শূন্য কিন্তু একটি ইন্টিজার সংখ্যা আর শূন্য একটি জোড় সংখ্যা। তারপর আপনার 1 থেকে 100-র মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে আপনার কতটি? 4 4-এ 8, মোট আছে 25টা। তো এটা আপনি মনে রাখবেন এভাবে যে হচ্ছে নাম্বারের মতো 442, 232, 232, 1, 442, 232, 232, 1। আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7, এটা হচ্ছে 10-এর মধ্যে, 11 13 17 19 20-এর মধ্যে, 23 29 30-এর মধ্যে, তারপর 31 37 30 থেকে 40-এর মধ্যে, তারপর 41 43 47 হচ্ছে 40 থেকে 50-এর মধ্যে, 53 থেকে 59 হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে, 61 67 হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে, 71 73 79 হচ্ছে 70 থেকে 80-এর মধ্যে, 83 79 89 হচ্ছে 90-এর মধ্যে, 97 হচ্ছে 90 থেকে 100-এর মধ্যে। তো এই 25টা হচ্ছে আপনার মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত। আর 101 থেকে 200 পর্যন্ত আপনার মনে রাখার জন্য 411 312 221 4, 411 312 221 4। আচ্ছা, 143 143 মৌলিক কিনা, কোনো সংখ্যা মৌলিক কিনা সব এটা বের করার জন্য সবার আগে সেটার কাছের যে আপনার মৌলিক আপনার পূর্ণবর্গ সংখ্যা আছে সেটাকে আপনাকে বর্গ করতে হবে, বর্গমূল করতে হবে। তো ধরে 143-এর কাছাকাছি সব আছে 144, এটাকে বর্গমূল করলে হচ্ছে 12। তার মানে এই 12-র আগে সংখ্যাগুলো দিয়ে ওটাকে ভাগ করতে হবে, দেখতে হবে যদি কোনো কিছু দিয়ে ভাগ যায়, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়, তার মানে বুঝতে হবে সেটা মৌলিক না। আর যদি ভাগ না যায় তাহলে বুঝতে হবে মৌলিক। দেখেন এখানে 143 কিন্তু 11 দ্বারা ভাগ যাচ্ছে, সুতরাং 143 মৌলিক নয়। তারপর দেখেন এই যে এগুলো সংখ্যা আছে 263 233 253 241, এগুলোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা নয়, তাহলে ওই যে ওই নিয়মে করতে হবে। সবগুলোর এগুলো খুব আশেপাশের সংখ্যা, সুতরাং সবচেয়ে বড় সংখ্যা আছে 263। এই 263 হচ্ছে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 256, 256কে বর্গমূল করলে হবে 16। তাহলে 16 মানে 16-র চেয়ে যেগুলো ছোটো সংখ্যা আছে সেগুলোতে ভাগ করতে হবে। যদি যেটাকে একটা দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে আপনার মৌলিক সংখ্যা। দেখেন এখানে 253-কে 11 দ্বারা ভাগ যাচ্ছে, মৌলিক সংখ্যা 11 দ্বারা ভাগ যাচ্ছে, সুতরাং 11 হচ্ছে 253 হচ্ছে এখানে পূর্ণবর্গ সংখ্যা নয়। তো 253 হচ্ছে এখানে মৌলিক সংখ্যা নয়। সব পৌনঃপুনিকযুক্ত সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা, সব পৌনঃপুনিকযুক্ত সংখ্যায় মূলদ সংখ্যা। এই দেখেন এই একটা সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা রূপান্তর করছি। সবার আগে পৌনঃপুনিক সংখ্যাটি লিখছি, লেখার পরে ওটাকে যতগুলো পৌনঃপুনিক আছে সেগুলো দ্বারা ভাগ করছি, সেগুলো জায়গায় 9 দিছি, 9 দিয়ে ভাগ করছি। যেমন দুইটা জায়গায় পৌনঃপুনিক আছে, এই জন্য 2টা 9 দিছি, 9 দিয়ে ভাগ করছি। আর যদি পৌনঃপুনিক না থাকতো সেখানে আমরা 0 দিতাম। আচ্ছা, তারপর দেখেন যে আপনার -√8 গুণন √2, এটাকে গুণ করতে হবে আপনাকে। এটা কিন্তু স্বাভাবিক গুণের মতো নয়। এই যে আপনার যেহেতু এখানে 1 আছে, মাইনাস একটা আছে রুটের মধ্যে, সুতরাং -1 সমান আমরা লিখতে পারি i²। এই জন্য দুই জায়গায় i² দিলাম মাইনাসের পরিবর্তে। এখন ওই রুটটাকে ভাঙাই দিলে হচ্ছে এদিকে √8 × i গুণন √2 × i। তো আবার এই যেহেতু দুইটা, এখন i আর i গুণ করলে কি হয়, i² হচ্ছে কিন্তু। তো i² হচ্ছে, এবং তো i আর i গুণ করলে হচ্ছে i², আর এদিকে আপনার √8 আর √2 গুণ করলে হচ্ছে √16। তো √16 ইকুয়াল টু আমরা জানি 4, আর i² এর মান -1, এই জন্য -4 হচ্ছে অ্যান্সার। তো এখানে কিন্তু স্বাভাবিক নিয়মে ওই যে আপনার সূচকে যেসব আপনার √ সমান ½ লিখতে পারেন, এটা লিখতে পারবেন না, কারণ সূচকের নিয়মে আছে আপনার হচ্ছে এখানে
ভিত্তি যদি জিরোর চেয়ে ছোটো হয় তখন কিন্তু ওই বর্গমূলের আর ওখানে ওই পাওয়ারের নিয়মটা খাটবে না। যেখানে এখানে ভিত্তি কিন্তু আমাদের এখানে মাইনাস আছে, তো ওই নিয়মটা খাটবে না। ওই নিয়মে বলছিল যখন হচ্ছে এক্স ইকুয়াল টু লেস দেন মানে জিরোর সমান হবে অথবা জিরোর চেয়ে বড় হবে, জিরোর চেয়ে ছোটো হলে ওই নিয়ম খাটবে না। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, তাহলে মধ্যম সংখ্যাটি কত? তাহলে এখন তিনটি সংখ্যার গড় এখন আমরা বের করি। গড় বের করলে যেটা মাঝখানের সংখ্যা সেটা বের হবে, এটা বের হলো, তার মানে আগের সংখ্যা 57, পরের সংখ্যা হবে 61। হচ্ছে নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? তো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। এই জন্য এখন দেখি এর মধ্যে কোনটা 3 দ্বারা বিভাজ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি 57 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, এই জন্য এটা হচ্ছে আপনার তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। একটু কঠিন প্রশ্ন একটু, যে 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার সংখ্যা, তো 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটি 4 গুণ অপেক্ষা 12 বেশি ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? তো সবার আগে আমরা বের করি যে ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত। তো ধরলাম একটা সংখ্যা এক্স, এরপর x+2 x+4 এভাবে আমরা x+10 পর্যন্ত ধরলাম। এখন এগুলোর গড় কী হবে? গড় ওই 6টা সংখ্যা ভাগ 6, তো এইভাবে বের করে দেখলাম এটা হচ্ছে x+5। তো প্রশ্ন মধ্যে কী লিখতে পারি আমরা, যে হচ্ছে ওইটা 6 গুণ, তার মানে 6 × x+5 ইকুয়াল টু কী হবে? সবচেয়ে যে বড় সংখ্যা হচ্ছে x+10, এটা 4 গুণ অপেক্ষা আবার 12 বেশি, এই জন্য +12 লিখলাম। এখান থেকে আমরা সমাধান করলাম x = 11, সুতরাং গড় কী হবে? গড় হচ্ছে আপনার x+5। তো x এর মান তো আমরা পাইলাম 11, সুতরাং গড় হচ্ছে 16। আচ্ছা, পরপর তিনটি সংখ্যার গুণফল 120, তাদের যোগফল কত? তো এটার জন্য স্বাভাবিকভাবে MCQ এর জন্য আপনি 2 দ্বারা ভাগ করে দেখবেন, ভাগ করে দেখে এখন সবগুলো আপনারা গুণ করে দেখবেন যে কোন তিনটা সংখ্যা পাশাপাশি নিলে ওই সংখ্যাটা হচ্ছে। তো এখানে 4 5 6 আর কি আপনার হচ্ছে। আর যদি লিখিত তো বলে, আপনি এখানে লিখিত ধরবেন যে হচ্ছে মধ্যম সংখ্যাটি x, আগের সংখ্যা হচ্ছে x-1, তারপর হচ্ছে পরের সংখ্যা হচ্ছে x+1। তো এই তিনটাকে গুণ করবেন, গুণ করে দেখবেন 100 120 এরকম লিখবেন। তারপর গুণ করলে দেখবেন যে এখানে আপনার ওই যে x⁻³ আসতেছে, তো x⁻³ আপনি এখন সলভ করবেন আপনার উৎপাদকের নিয়ম অনুসারে। আর এখানে একটা কথা মনে রাখা দরকার, এখানে আপনার উৎপাদকের যে আপনার সমাধান বীজ সেটা কিন্তু x-5 হবে। এটা কীভাবে বুঝলাম? কারণ যে আপনার যে MCQ এর যে আপনার দেখছি হচ্ছে মাঝখানের সংখ্যাটা এখানে 5 হয়েছে, আর এখানে মাঝখানের সংখ্যাকে আমরা x ধরছি, তার মানে কি x = 5, তার মানে x-5 হবে আপনার উৎপাদক। তো এই x-5 তো উৎপাদক আমরা পাইলাম। এখন বাকিটা আপনাদেরকে সলভ করে দেখতে হবে যে হচ্ছে x = 5 আসবে, সুতরাং বাকি দুটো হবে 4 5 6। আচ্ছা, কোনো সংখ্যা যদি লাস্টের 3টা ডিজিট যদি আপনার 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আপনাকে বুঝতে হবে ওই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার ভাজক বিজোড় সংখ্যা হয়, কারণ পূর্ণবর্গের দুটো ভাজক একই হয়, তাই একটিকে কাউন্ট করা হয়। আচ্ছা, এত এর ভাজক কতটি? তো সবার আগে এটাকে আপনি 2 3 এগুলো দ্বারা যতগুলো দ্বারা ভাগ যায় ভাগ করে দেখবেন মৌলিক সংখ্যা দিয়ে। তারপর দেখবেন যে 2 এখানে আছে 4টা, এখানে তাহলে আপনাকে নিতে হবে পাওয়ারের চেয়ে 1 বেশি, অর্থাৎ 5। তারপর দেখবেন আপনার এখানে 3 আছে 2টা, তো পাওয়ারের চেয়ে 1 বেশি নেবেন, তার মানে 2 + 1 3। তারপর 7 আছে 1টা, পাওয়ারের চেয়ে 1 বেশি নেবেন, 7 তাহলে 2 হচ্ছে, তার মানে এখানে 2 × 5 × 3 গুণ করলে 30, তার মানে 30 হচ্ছে এখানে 1008 এর মোট ভাজক। আচ্ছা, তারপর দেখবেন যে হচ্ছে এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক, 166 নম্বর অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম সংখ্যাটি কত হবে? তার মানে কি বলছে এখানে, যে হচ্ছে এরকম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাদের অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, আর স্থান পরিবর্তন করলে আগের চেয়ে এরকম 45 কমে যাবে, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে ধরেন সংখ্যাটি একক হচ্ছে এখানে আপনার যেহেতু বলছে যে হচ্ছে সমষ্টি হচ্ছে 9, অঙ্কদ্বয়ের সমষ্টি 9, তাহলে ধরেন একটা হচ্ছে একক স্থানীয় x, তার দশক স্থানীয় হবে কি 9 - x, তাহলে সংখ্যাটা কী হবে x প্লাস আপনার হচ্ছে 10 × 9 - x। এটা হচ্ছে প্রথম ভাগে থাকবে। পরের বারে যেহেতু স্থান পরিবর্তন করবে তখন সংখ্যাটি কী হবে, তখন ওই যে এক্সের জায়গায় 10x হবে, যেহেতু একক হয়ে যাবে এখন দশক, এই জন্য 10x + 9 - x। তো এটাকে 9x + 9 লেখা যায়। তাহলে এখন আমরা সত্যমতে লিখি যে হচ্ছে কী হবে আপনার প্রদত্ত সংখ্যাটি হতে 45 কম হবে, তার মানে যে সংখ্যাটা তৈরি হবে পরের বার যে সংখ্যাটা হবে
এটা আগের বারের চেয়ে 45 কম হবে, এই জন্য আগের বারেরটা ছিল আমার কত 90 মাইনাস আপনার 9x, এর চেয়ে 45 কম হবে, এই জন্য -45 দিলাম ইকুয়াল টু 9x + 9, যেটা পরের সংখ্যাটা হইলো। তো এখান থেকে এখন আপনি x ইকুয়াল টু বের করবেন, x এর মান 2 হচ্ছে, তাহলে সংখ্যাটা কী হবে 90 মাইনাস 9 গুণন 2 ইকুয়াল টু 72। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়, সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? তাহলে এখানে দেখবেন যে আগের নিয়মে সলভ করতে পারেন ওভাবে ইকুয়েশন করে, আর শর্টকাট হচ্ছে যে পার্থক্য যেটা আছে এই পার্থক্যকে 9 দ্বারা ভাগ করতে হবে। পার্থক্য এখানে 54, 54কে 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 6, সুতরাং 6 হচ্ছে আমার অঙ্কদ্বয়ের পার্থক্য। আচ্ছা, এই অঙ্কটা দেখেন যে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে বিনিময় করলে প্রথম সংখ্যাটির 6 ভাগের 5 ভাগ হয়ে যায়। যদি অঙ্কদ্বয়ের পার্থক্য 1 হয় তবে সংখ্যাটি কত? এখানে দেখেন যে হচ্ছে যখন দেখবেন যে এরকম অঙ্ক দিচ্ছে যে হচ্ছে এরকম 6 ভাগের 5 ভাগ হয়ে গেছে, আবার 5 অঙ্কদের পার্থক্য 1, কিন্তু আবার বলছে যে সংখ্যাটা আগেতে ছোট হবে। তার মানে কি সংখ্যাটার একক স্থানে যেটা আসছে সেটা দশক স্থানের চেয়ে ছোট হতে হবে প্রথমে। ধরেন যে হচ্ছে 5 4 ধরলেন আপনি, তো একক স্থানীয় আছে হচ্ছে আপনার 4 আর দশকে আছে 5, এটা যখন উল্টাবেন তখন হয়ে যাচ্ছে 45। তার মানে কি 54 হচ্ছে 45 ছোট, তার মানে আমাদের এই হিসাবে আমাদের হিসাব ঠিক আছে। কিন্তু আপনি যদি এককেই ধরেন 5 তখন কিন্তু এই হিসাবটা মিলবে না। তার মানে যদি ছোট হয়ে যায় আপনাকে এককে ছোট ধরতে হবে, এটাই হচ্ছে আপনার সেই সূত্র এখানে আর কি, ফর্মুলাটা আর কি এটাই। তারপর এখন ধরি দশক হচ্ছে x, তাহলে একক হচ্ছে x-1, তাহলে সংখ্যাটি এটা, আর স্থান বিনিময় করলে হবে ওটা। এখন প্রশ্নের মধ্যে এটা ইকুয়াল টু এটা, জাস্ট সলভ করতে হবে। তো এই যে এই দুটো অঙ্ক দেখেন, এই দুটো অঙ্ক বেশ আর কি সহজ আর কি। তো জাস্ট আপনার ইকুয়েশন বানায় আপনাকে লিখতে হবে, এটা এরকম। আর পরে যেটা আপনার 11 নম্বর আছে, এখানে দেখবেন যে হচ্ছে, তো যেহেতু দ্বিগুণ বলছে তার মানে কি একক x, দশক হচ্ছে 2x, তো সংখ্যাটি কী হবে? সংখ্যাটি হবে x + 10 × 2x 21x। এখন বলছে যে হচ্ছে আপনার সংখ্যাটি অঙ্কদের সমষ্টি কত গুণ? তাহলে সংখ্যাটি আমার হচ্ছে 21x, আর অঙ্কদের সমষ্টি হচ্ছে 3x, তার মানে 3x দ্বারা 20x 1x কে ভাগ দিলে হবে 7, সুতরাং 7 গুণ হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।